বাচ্চাটার মুখের মধ্যে একটা হাসি আছে, কিন্তু ওই হাসিটা নয় যেটা আমরা কোনো বাচ্চা থেকে এক্সপেক্ট করে থাকি। একটু সামনে গেলাম, সেই বাচ্চাটার যেন হাসিটা একটু বড় হচ্ছে। আমি দেখতে পাই বাথরুমের দরজাটা প্রায় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে খোলা আছে এবং সেখান দিয়ে আলো ঢুকেছে টিউবলাইটের, এবং কিছুটা জায়গা মানে আলো দেখাচ্ছে বাথরুমের। সেখানে দেখতে পাই, আমি মনে হয় দেখি আমার জীবন দেখা সবচেয়ে কালো মানে কোনো মানে বস্তু হতে পারে, মানে ওর চেয়ে কালো বস্তু আমি কোনোদিনও দেখিনি। একটা দেখি কালো একটা অবয়ব, ঠিক আছে, দেখি দাঁড়িয়ে আছে। আর যে ছোট কাকা ছিল, ওই ছোট কাকাকে পিন্ডি দেওয়াতে পাঠানো হয় গয়াতে। ওর কাকা নাকি গয়া স্টেশন থেকে পিন্ডি নিয়ে রিটার্ন আসে। আজকের পডকাস্টটি কেমন হতে চলেছে সেটা নিশ্চয়ই শুরুর দিকের স্পেশাল মোমেন্টস ফ্ল্যাশগুলো শুনে বুঝতে পেরেছেন, তাই আজ আর বেশি কথা বাড়াবো না। আর সন্দীপন বাবুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে নিজের ঘটনা শেয়ার করার জন্য। আপনি শুনছেন টেরর এফএম। আমি অর্পণ আছি আপনাদের সাথে। সবাইকে জানিয়ে রাখতে চাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আপনাদের পুজোর দিনগুলো ভালো কাটুক এবং সুস্থ কাটুক। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আপনারাও যদি নিজেদের ঘটনা শেয়ার করতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করে ফেলতে পারেন। তো শুরু করছি আজকের এই টেরিফাইং পডকাস্ট। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো। হ্যালো। হ্যাঁ, সন্দীপন বাবু কেমন আছেন? হ্যাঁ, একদম ভালো আছি। আপনি কেমন আছেন বলুন? এই তো চলে যাচ্ছে। আপনি তো যথেষ্ট নর্থ বেঙ্গলের মানুষ। হ্যাঁ, আমি তো এখন শিলিগুড়িতে থাকি। হ্যাঁ, আমি একদমই সাউথ বেঙ্গল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার সাথে তো আমার ফেসবুকে লাস্ট কথা হয়েছিল এবং ফেসবুকে আমি একটা পোস্ট করেছিলাম, তাতে আপনি কমেন্ট করেছিলেন যে আপনার নিজের জীবনে কিছু ঘটনা আছে, এবং আমি একদম। আপনার সাথে যখন মেসেঞ্জারে কথা বলি তখন আপনি জানান যে আপনি আমাদের সাথে ঘটনা শেয়ার করতে ইচ্ছুক আছেন। আজকে আমি ডিটেলসে জানতে চাইবো যে আপনার জীবনে যে যে ঘটনাগুলো আছে সেগুলো যদি একটু ডিটেলসে আমাদেরকে একটু বলেন। একদম অবশ্যই। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। হুম হুম হুম, একদম। আহ, আমি সন্দীপন। আমি হাওড়ায় আন্দুল নামক একটি ছোট্ট শহরে বসবাস করি। তো যেই ঘটনাটা প্রথমে আমি বলবো সেটা হচ্ছে 2016-এর। তখন আমি জাস্ট 12 দিয়েছি এবং আমার সাথে যারা সব বন্ধুরাও ছিল তারাও 12 দিয়েছিল, একসাথেই 12 দিয়ে। তো আমাদের মধ্যে ফ্রেন্ড সার্কেলটা অ্যাকচুয়ালি খুব ভালো ছিল। আমরা এদিক ওদিক ছোটখাটো জায়গায় ঘুরতে যেতাম, ঠিক আছে, জাস্ট ওয়ান ডের জন্য। তো আমরা 12 ডে ঠিক করেছিলাম কি ফার্স্ট টাইম কোথাও মানে নাইট আউট করবো কোনো একটা সব বন্ধুরা মিলে। তো সেটা ফার্স্ট ঠিক করা হয়েছিল দীঘা। এখানে আমরা 5 বন্ধু মিলে দীঘায় গেছিলাম। তো আচ্ছা। 5 বন্ধু হচ্ছে, আমি আছি, রনি, শুভ, দীপ্তনু এবং বিশ্বজিৎ। এই 5 বন্ধু মিলে দীঘা গেছিলাম। সবার 5 জনের উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পর প্রথম আমরা ঠিক করি দীঘা যাওয়ার জন্য। দেন সেই মতো টিকিট কাটা হয়ে যায়, আমরা দিনটাও চলে আসে। তো আমরা সেই দিন বেরিয়ে পড়ি ভোরবেলা। ভোরবেলা 5টার সময় আমরা বাড়ি থেকে যে যার রওনা দিয়ে আমরা আমাদের নিকটবর্তী স্টেশনে মিট আপ করি। দেন ট্রেন নিয়ে হাওড়া যাই, হাওড়া থেকে ট্রেন নিয়ে দীঘার উদ্দেশ্যে রওনা দিই। সো এবার যেমনি ঠিকঠাক ভাবে আমরা সবাই বন্ধুরা মিলে দীঘা পৌঁছলাম। দীঘায় গিয়ে এবার মানে সমুদ্র থেকে একদম সবারই উল্লাস মন, ঠিক আছে, স্নান স্নান করে খাওয়া দাওয়া করে সবাই যে যার মতো আড্ডা, দীঘায় গিয়ে বন্ধুদের সাথে যেরকম হয়ে থাকে সব আমরা আমাদের এনজয় করছিলাম। তো এখানে বলে রেখে আমরা যে হোটেল নিয়েছিলাম, তো আমি হোটেলের নামটা নিচ্ছি না। তো একদম। দীঘাতে এই এই হোটেলটায় মানে যখন ঢুকেছিলাম, আমরা যেহেতু 5 জন গেছিলাম, একটা রুম দিয়েছিল। তো একটা রুম আমাদের হচ্ছিল না, সেই জন্য এমন আরেকটা রুম চাইছিলাম যেটাতে 2 জন কি 1 জন হয়ে যায়, তো অ্যাডজাস্ট করে ঠিকঠাক হয়ে যায়। তো সেই জন্য আমাদেরকে হোটেল কর্তৃপক্ষরা আর একটা ছোট রুম দিয়েছিল। তো আমরা যে যার প্রথমে গিয়ে বড় রুমটায় লাগেজ রেখে তো আমরা বেরিয়ে যাই স্নানের জন্য। স্নান টান করে খাওয়া দাওয়া করে যে যার বড় রুমটাতেই আড্ডা শুরু হয়, কথাবার্তা, হাসি ঠাট্টা সবকিছু শুরু হয়, সব ঠিকঠাকই যাচ্ছিল।
দেন আমাদের মধ্যে আমার একটি বন্ধু যে দীপ্তনু, সে আমাকে মনে করালো যে এই আমাদের তো আর একটা তো রুম দিয়েছে, তো সেখানে আমরা তো যাইনি, তো সেখানে দেখা যাক। রুমটায় গেলাম, চাবি নিয়ে, দীপ্তনুর কাছে চাবি ছিল, চাবিটা নিয়ে ঠিক বিকেল 4:30 দিক করে আমরা ওই রুমটায় যাই। এবার রুমটায় ঢুকে প্রথম যে মানে ওই ছোট রুমটা স্পেশালি, মানে হুম। আমরা গেছিলাম মের টাইমে, খুব বাজে রকম একটা গরম ছিল। কিন্তু ওই রুমটায় যখন স্পেশালি আমি ঢুকলাম, ঠিক আছে, একটা মানে অদ্ভুত একটা মানে হিউমিডিটি ছিল, ঠিক আছে, রুমটার মধ্যে। কিন্তু একটা ঠান্ডা টাইপের কিছু একটা ফিল আসছিল, মানে বাইরের যে টেম্পারেচার ওইটার সাথে কোনো ম্যাচ করছিল না কোনোভাবেই, বা বড় রুমটা যে টেম্পারেচারটা ছিল ওটার সাথে কোনোভাবে ওই রুমটার টেম্পারেচার ম্যাচ হচ্ছিল না। সেটা হুম। সবাই নোটিস করলো যে ভাই এটা কি করে হতে পারে, এরকম ঠান্ডা কেন এতটা রুমটা। তো আমরা অতটা নেগলেক্ট করে দিই জিনিসটাকে। তো কিছুক্ষণের জন্য আমরা সেই রুমেও আড্ডা মারি, ওইটুকু রুমের মধ্যে 5 জন মিলে। আচ্ছা। সব ঠিকঠাক যাচ্ছিল। তারপর সন্ধে হলো। সন্ধে হওয়ার পর আমরা আবার সমুদ্রের ধারে চলে যাই, কথাবার্তা আড্ডা সেই একই নিয়ে থাকি। রুমে আবার ফিরে আসি। রুমে ফিরে এসে এবার হয় প্রথম দিন। প্রথম দিনে যে জিনিসটা হয়, প্রথম দিন আমি, বিশ্বজিৎ আর শুভ, এই 3 জন মিলে শুয়েছিলাম বড় রুমটাতে। আর আচ্ছা। যে আর একটা রুমটায়, ওটাই দীপ্তনু আর ওই যে রনি বলে ছেলেটি ছিল, ওই 2 বন্ধু ওই রুমটায় শুতে গেছিল। সব ঠিকঠাক হচ্ছে, আমরা প্রায় 12টার সময় খাওয়া দাওয়া করে ডিনার সেরে যে যার মতো শুতে যাই। হুট করে দেখছি আমরা ঘুমিয়ে পড়েছি। হুট করে দেখি 1টার সময় আমার ফোনে কল আসে কি, সন্দীপন, দীপ্তনু ফোন করছে যে সন্দীপন ভাই একটু বেরো, মানে কোনো একটা অসুবিধা হচ্ছে, কেউ দরজায় এসে দুম দাঁড়াক্কা মানে ধাক্কা মারছে। তো আমি ভয় পেয়ে, সবাই ভয় পেয়ে গেছি যথারীতি। তো ভয় পেয়ে দেখলাম বাইরে কেউ নেই, ঠিক আছে। ওই যে লেনটা ছিল, ওই মানে অপোজিট, মানে Corridor. অপোজিট সাইডেই আমাদের রুমের রুমটা ছিল, সেখানে কেউ নেই, ঠিক আছে। আমি বলি বা আসলে ভাই কেউ তো নেই। বলছে না ভাই, কেউ খুব জোরে এসে দরজা নক করছে, আর একটা খুব বাজে রকম ভয়েস নিয়ে কথা বলছে কি এই খোল খোল, এরকম বারবার করে বলছে কেউ। তো আমি বললাম তুই কি বললি, আমি বলি আমি দীপ্তনু বলছি যে আমি কোনো রিপ্লাই দিইনি, আমি চুপচাপ ছিলাম, তারপর তোদেরকে ফোন করলাম, তোদেরকে ফোন করার সময় তোরা যখন বেরোলি তারপরে তো দেখলাম আওয়াজটা নেই। তো তারপরে কি হলো, আমরা আবার, আমি বললাম কোনো একটা ফল্ট হতে পারে, হয়তো অন্য কোনো রুমের লোক আছে যে ওই রুমটায় ভুল করে চলে এসছে। ও বললো ঠিক আছে হ্যাঁ ভাই হতে পারে, দেন আবার আমরা যে যার রুমে চলে যাই, ঠিক আছে। কিন্তু সেকেন্ড টাইম যেটা হলো, প্রায় তখন রাত্রি 2:30 থেকে 3টে বাজে, তখন এবার আমাদের রুমের মধ্যে ওরকম একটা মানে পুরুষ গলায়, ঠিক আছে, একটা মানে খুব বাজে ভাবে এই খোল খোল একটা খুব বাজে রকম চিৎকার করে দরজাটা নক করতে শুরু করলো। এবং আমরা সেই সময় খুব ভয় পেয়ে যাই, আমরা 3 বন্ধু ওই রুমে ছিলাম, খুব ভয় পেয়ে যাই। দেন সঙ্গে সঙ্গে লাইট জ্বালিয়ে আমরা রুম খুলি, দেখি কেউ নেই। ইভেন সেই টাইমে যখন দীপ্তনুর রুমে আমরা নক করি কি আমরা আছি ভাই খোল, বলছে ভাই কন্টিনিউয়াসলি আধা ঘন্টা ধরে হয়ে যাচ্ছে আর আমার ফোনের কোনো নেটওয়ার্ক নেই। দীপ্তনু বলছে আমার ফোনে কোনো নেটওয়ার্ক নেই, আমি তোদেরকে ফোন করতে পারছি না, ডাকতেও পারছি না। এবার যথারীতি খুব, এবার এই সময় বলে রাখি যে রনি বলে ছেলেটা ছিল, ও একটু হুম। মানে আমাদের মতো অতটা সাহসী ছিল না, সাহসী বলবো না, মানে একটু ভীতু টাইপের ছিল অনেকটাই। তো ওকে দেখলাম মানে ও একদম চুপচাপ হয়ে গেছে। ও মানে কি বলবো, কোনো কথা বলছে না, ও চুপচাপ শুয়ে আছে। আর ওকে রে ভাই ওট ওট উঠবি না, একটু ওট, সমস্যা হচ্ছে। তো ও বললো না ভাই আমার ভালো লাগছে না, তোরা শুয়ে পড়, তোরা ঘরে গিয়ে শুয়ে পড়। তো আমাদের কিরকম একটা সন্দেহ হলো। আমরা কি করলাম, আর একটা ছেলে যে বিশ্বজিৎ ছিল, ও বললো রিতন তুই ওই রুমে চলে যা, আমি রনির সাথে এই করে শুয়ে পড়ছি। তো শুয়ে পড়লাম। এবার সেই দিন রাতটা আর হয়নি জিনিসটা, তো ঘুমিয়ে পড়ছি। কিন্তু তার পরের দিন যখন সকালবেলা, তো 4:30-5টার সময় আমাদের সানরাইজ দেখতে যাওয়ার কথা ছিল। কিন্তু রাত্রিবেলা ওরকম হওয়ার পর আর আমরা যেতে পারি না অ্যাকচুয়ালি, সবাই ঘুমোচ্ছিলাম। তো প্রায় লেটে উঠেছি আমরা, অ্যাপ্রক্স 9টা-10টার সময় সকালবেলা উঠলাম। উঠে ব্রাশ করে, তো ওই রুমে যারা ছিল মানে বিশ্বজিৎ আর রনি, ওরা তখনও ঘুমাচ্ছিল, ঠিক আছে। এবার আমি গিয়ে নক করলাম কি ভাই এরকম খোল, কি হয়েছে, কি হলো। বিশ্বজিৎ বেরোলো, বলছে ভাই এই রুমটা একটু প্রবলেম আছে,
ঠিক আছে, এবারে একটা জিনিস বলে রাখি, যখন আমরা গেছিলাম তখন চলছিল সামার ভেকেশন। তো সেই দিনই আমরা ঠিক করেছি যে হোটেল চেঞ্জ করব, আইদার রুমটা চেঞ্জ করে দেবো। তো আমরা হোটেল খুঁজেছি, মানে রুম তো পাওয়ার কোনো চান্স নেই ওই হোটেলের মধ্যে। তো আমরা অন্যান্য আরো হোটেল দেখছি, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো হোটেলই পাওয়া যায়নি। আর যেটা পাওয়া গেছে মানে সমুদ্র সৈকত থেকে প্রায় 6-7 কিলোমিটার মানে ভেতর দিকে হতে পারে কি অনেকটা মানে দূরের দিকে। তো আমরা ঠিক করলাম আর সেদিন লাস্ট নাইট ছিল, তো বললাম ভাই আর একটা, আমি বললাম কি ভাই আর একটা তো রাত্রিবেলা, তো যা হোক করে কাটিয়ে দিই, দরকার হলে রাত্রিবেলা আজকে একসাথে শুয়ে পড়বো কি আমি ইয়ে করে নেবো। তো বিশ্বে তখন বললো ভাই তুই শুতে পারবি না। আমি বললাম কেন, এরকম তো কি হয়েছে বল। আহ যে ভাই তুই একটা জিনিস ফিল করেছিস কি রুমটায় ঢুকে। আমি বললাম কি, বলছে দেখ ভাই রুমটার সব ঠিক আছে মানলাম সব কিছু, কিন্তু আমরা যে জিনিসটা ফিল করতেছি একটা জিনিস বল, যে রুমটার টেম্পারেচার অত কম কেন। ঠিক আছে, রীতিমতো আমাকে বিশ্বজিৎ বলছে ভাই রাত্রিবেলা এই মে মাসে দীঘার গরমে আমার ঠান্ডা লাগছে, আর কি করে হতে পারে। আর একটা কথা বলে রাখি এখানে, রনি বলে যে ছেলেটা ছিল ওর সকাল 10টা থেকে উদুম জ্বর, যাকে বলে 102 ডিগ্রি জ্বর ওর। ঠিক আছে, জ্বর নামছে না, আমরা ওকে প্যারাসিটামল খাওয়ালাম। দেন ও একটু ঠিক হলো, ঠিক হওয়ার পর ওটা মানে চোখ টোক লাল হয়ে গেছে কিরম কিছু মানে একটু মানে কিলোমিটার দেখাচ্ছিল, সে ঠিকঠাক লাগছিল না। বলছে ভাই আমি তাড়াতাড়ি পেয়ে যাবো সকাল হলেই, তোরা আমাকে বাড়ি দিয়ে আসবি। আমি বললাম ঠিক আছে। বলছে তারপর যখন ও মেডিসিনটা খেলো, বলছে এখন মোটামুটি ঠিক আছে, চ আজকে রাতটা কাটিয়ে নি। যা হোক করে ওই দিনটা কাটলো, দিনের বেলা যেরকম বিচে যাওয়ার ছিল গেলাম, এ করলাম। ঠিক আছে, এবার যখন সন্ধে হলো, এবার সন্ধেবেলার কথাটা বলে রাখি সরি। সন্ধেবেলা প্রথমে আমরা সবাই ছাদে ছিলাম, ওই হোটেলটার ছাদে গেছিলাম। ছাদে গিয়ে 5 জন মিলে গোল করে বসে একটু কথাবার্তা গল্প করছিলাম, এই করছিলাম। ঠিক আছে, হুট করে একটা জিনিস নোটিস করি কি একটা বাদুড় আছে, মানে বাদুড়টা আমাদের ঠিক 5 জনের মাথার উপর মানে ঘুরছে। ঠিক আছে, তো আমাকে বিশ্বজিৎ বললো যে ভাই কাল রাত্রিবেলা আর একটা জিনিস হয়েছে, ওই রুমের টেম্পারেচারটা তো নেমে গেছে। আর একটা জিনিস হচ্ছে ঠিক ওই আমাদের যে হোটেলটা ছিল সেই হোটেলটার সামনে আর একটা হোটেল ছিল, তার হোটেলটা ছিল পরিত্যক্ত, মানে হোটেলটায় অতটাও ইউজ হতো না। ঠিক আছে, মানে পুরো অন্য একটা হোটেল। আমার বলছে ভাই কাল রাত্রিবেলা জানিস আমি কি দেখেছি। আমি বললাম কি দেখেছি। আমি বলি মিথ্যে কথা বলবি না। বলছে দেখ ভাই এটা কোনো সিচুয়েশন নাই যে মিথ্যে কথা বলবো। আমি বলছি কি হয়েছে। বলছে কালকে আমি দেখছি আমাদের সামনের যে হোটেলটা, ওই হোটেলটা তো কেউ নেই। ঠিক আছে, আমাকে তখন আমি গিয়ে দেখলাম যে হোটেলটা সিরিয়াসলি পরিত্যক্ত টাইপের, মানে ইউজই হয় না, না লোক আছে না কোথাও। বলছি কাল রাত্রে আমি 2:30টার সময় দেখেছি ভাই ওই রুমটাতে, মানে হোটেলের যে একটা সামনে একটা রুম আর ব্যালকনি টাইপের ছিল, ভাই ওখানে একটা ছোট্ট বাচ্চা কি করে দাঁড়িয়ে থাকতে পারে। ঠিক আছে, আমি বললাম তুই কি করে দেখলি অন্ধকার। বলছে ওখানে একটা ছোট্ট মতো লাইট জ্বলছিল। ঠিক আছে, হ্যাঁ, এবারে ওই রুমটা একটু বাইরের সাইড দিকে প্রত্যেকটা ফ্লোরে লাইট জ্বলছে। এবার লাইটটা জ্বলছে, বলছে আমি তো দেখতে পেয়েছি ভাই এরকম একটা ছোট্ট আমি বললাম তারপর কি করলি। বলছে তারপর ভাই আমি কি বলবো, আমার দেখে খুবই ভয় লাগছিল। তো বিশ্বজিৎ আমাকে বললো যে ভাই আমি সামনে গিয়ে তখন দেখার ইচ্ছে হলো যে কেউ কি আছে কিনা সত্যিকারের, না আমি ভুল দেখছি। তো বিশ্বজিৎ বললো ভাই আমি সত্যিকারের সামনে গেছি, মানে যতটা সামনে যাওয়া যায় জানলা অব্দি, আমাদের ওই রুমটার জানলা অব্দি দেখছি যে স্পষ্ট একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এবং এই মেয়েটি বিশ্বজিতের দিকে পুরো সোজাসুজি চোখ করে তাকিয়ে আছে আর হাসছে মেয়েটা। আমি বলি মেয়েটা কিরকম দেখতেছি। বলছে মেয়েটা খুব জোর হলে 6 থেকে 7 বছর বয়স হবে। ঠিক আছে, একটা ছোট্ট ফ্রক পরে খুব সুন্দর দেখতে মেয়েটিকে, ফর্সা। ঠিক আছে, পুরো একটা ছোট্ট বাচ্চা, ফুটফুটে বাচ্চার দিকে দাঁড়িয়ে আছে, হাতে বল নিয়ে। আমি তখন মানে সবাই পেলো, ভয় পেলো আমার। আমি বললাম হ্যাঁ হতে পারে কিছু। আর এখানে বলে রাখি সেই টাইমে তখন সবাই ভূত প্রেতের উপর বিশ্বাস রাখলেও আমি অতটাও রাখতাম না। কিন্তু সেই রাতের পর থেকে আমার পুরো পার্সপেক্টিভ সবকিছু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এবার বলে রাখি আমি বলেছিলাম কিছুক্ষণ আগে যে আমাদের 5 জনের উপর আমরা নোটিস করছিলাম কিছু একটা বাদুড় অথবা কোনো পাখি টাইপের উড়ছিল। সো হুট করে
ওই বাদুড়টা নেমে আসে এবং বিশ্বজিতের মানে ভাইয়ের ওপর রীতিমতো যে একটা ঝাপটা দেয়, মানে কোলের ওপর ঝাপটা দেয়, আমরা সবাই মধ্যে রীতিমতো ভয় পেয়ে যাই। ঠিক আছে, যেন মনে হলো বিশ্বজিৎকে অ্যাটাক করলো বাদুড়টা কোনো কারণে। সঙ্গে সঙ্গে আমরা ভয় পেয়ে যে যার মতো ছুটে পুরো নিচে চলে যাই। তো নিচে গিয়ে বসে থাকি, আমরা তখন ডিসকাস যে ভাই এটা তো আমাদের মানে বন্ধুদের মধ্যে সবাই মিলে গ্রুপ টুর ফার্স্ট ট্রিপ, তো আমাদের সাথে কেন এরকম হচ্ছে। আর তখন সিরিয়াসলি ওই ইনসিডেন্টটা হওয়ার পর আমিও ভয় পেয়ে গেছিলাম। ওই বাদুড়টা যখন মানে কোনোরকম ভাবে দেখা গেল যে বিশ্বজিৎ ওপর অ্যাটাক করছে, খুবই আমরা ভয় পেয়ে গেছি। সেই রাতে ঠিক করলাম কি 5 জন মিলে আমরা ওই বড় রুমটাতে শুয়ে পড়বো। এবার হলো যে যার মতো ডিনার করলাম, করে টোরে রুমে আবার হলাম। এবার খুব গরম পড়ছে, আর সেই টাইম আমরা সবাই স্টুডেন্ট ছিলাম। ঠিক আছে, একটু মানে ফিনান্সিয়ালি অতটাও ফ্রি ছিলাম না আমরা। তো এসি রুম নিতে পারিনি, নন এসি ছিল, আর খুবই গরম লাগছিল 5 জন যেহেতু একটা রুমের মধ্যে ছিলাম। তো আমার খুব কষ্ট হচ্ছিল। দেন আমি শুভকে বললাম, ভাই তোরও তো মনে হয় খুব কষ্ট হচ্ছে। তো শুভ দেখছি অনেক ঘামছিল, চ ওই রুমটাই যাই, গিয়ে আমরা দুজন মিলে ওই রুমে শুয়ে পড়ি। কাল একটা রাতের ব্যাপার, কাল সকালবেলা তো যে যার মতো ওর মধ্যে বেরিয়ে যাবে। তো বললো হ্যাঁ আচ্ছা। ভাই। তো আমরা যথারীতি তখন 1টা বাজে, আমি আর শুভ ওই রুমে গেলাম। এবার একটা জিনিস বলে রাখি, যেই রুমটাতে আমাদের ওই রুমটা ঘাম দিচ্ছিল, খুব বাজে রকম ভাবে আমরা সোয়েটিং করছিলাম, ওইখানে অত কষ্ট হচ্ছিল গরমে, ওই রুমটায় ঢুকতে একটা যেন তৃপ্তি পেলাম। কিন্তু হ্যাঁ বলে রাখি, একটা রুমটার মধ্যে একটা গুমোট ভাব ছিল বাজে রকম। কিন্তু গুমোট ভাব কিন্তু তার সাথে একটা মানে মানে বলতে পারি দম বন্ধ করা একটা রুমটা ছিল, কিন্তু ঠান্ডা ছিল রুমটা। তো আমাদের 1 ঘন্টা যাওয়ার পর আমরা পাখা ইভেন বন্ধ করে দিয়েছিলাম রুমটায়, আমাদের যখন ঠান্ডা লাগছিল। এই যে আমি আর শুভ শুয়ে পড়ি। তো শুয়ে পড়ার পর শুরু হয় সেই রাতের মতো অত্যাচার। এবার ঠিক তখন 1:30 কি 1:45 বাজে, দুম দুম করে দরজা ধাক্কা দিতেও শুরু করে। সেই একই কথা, সেই কথা যেটা আমরা আগের দিন রাত্রিবেলা শুনেছিলাম একটা বাজে রকম গলাতে, ওই খোল ওই খোল, মানে এই একটা ছেলের মানে গলাতে। ঠিক আছে, তো এবার আমি তখন অনেকটাই ভয় পেয়ে গেছি এবং আমি কল করি। এক মিনিট, বলছি গলার আওয়াজটা এক্স্যাক্টলি কিরকম ছিল? গলার আওয়াজটা মানে কিরকম মানে এটা বলতে পারি যে গলার আওয়াজটা একটা মানে নর্মাল আমাদের মানুষদের মতো গলা নয়। মানে এটা ভারী একটা বাজে রকম গলা। যথারীতি বলতে পারি আমরা যে সিনেমা হলে মানে সিনেমাতে যে দেখি যে একটা ভূতের বা প্রেতাত্মার যেরকম ভয়েস হয়, ঠিক ওরম টাইপের একটা ডাবল ভয়েস? হ্যাঁ, ডাবল ভয়েস কি? ডাবল ভয়েস, হ্যাঁ বলতে পারেন। ঠিক আছে, ডাবল ভয়েস বলতে পারেন, কিন্তু ওর থেকেও বলে রাখি একটা মানে উম, মানে কোন রকম ভাবে ওটা একটা মানুষের গলা হতে পারে না। আজ অব্দি আমি আমার 25 বছর বয়স, আমি হুম। ওরকম গলা কারোর শুনিনি। মানে একটা ডাবল ভয়েস তো ছিলই, কিন্তু একটা খুব বাজে রকম ভয় লাগবে ওই গলাটা শুনতে। এই খোল দুম দুম করে জাস্ট শুরু হয়। তো আচ্ছা। দীপ্তনুকে ফোন করে ভয় পেল, এই সেম জিনিস কাউকে দেখতে পাই না। ঠিক আছে, আমরা আবার শুয়ে পড়ার চেষ্টা করি। এবার ভগবানের নাম দিয়ে এবার শুতে হয় আমাদেরকে। এবার তখন 3টে বাজে, হুট করে মনে হলো ইলেকট্রিসিটি চলে গেছে, মানে ঘরে একটা নাইট ল্যাম্প জ্বলছিল। তো আমার চোখ খুলে কি ইলেকট্রিসিটি চলে গেছে। জেনারেটর স্টার্ট হওয়ারও শব্দ শুনতে পাই। তারপর যথারীতি রুমে নাইট ল্যাম্পটা অন হলো। একটা জিনিস বলে দেখি, যে রুমটায় বলছিলাম হালকা ঠান্ডা লাগছিল এবং পুরো গুমোট ছিল, ঠিক আছে, এইটুকু বলে রাখি রুমটায় এক ফোঁটা মানে ছোট্ট একটা জাস্ট ভেন্টিলেটর আর একটা জানলা আছে সোজাসুজি। ঠিক আছে, যেখানে বেড, আমাদের বেডের পায়ে সোজাসুজি একটা জানলা আছে, এটাই আছে। আর যে পাশেই অ্যাটাচ বাথরুম ছিল, ওই বাথরুমটা ছোট ছিল, ছোট্ট একটা ভেন্টিলেটর। ওই দিন দীঘায় ছিল, আমরা যেখানটা ছিলাম সেই দিন দীঘাতে মানে তার শুনছিলাম 3-4 দিন পরেই একটা কোনো নিম্নচাপ আসবে। তো একটা গুমোট রকম ওয়েদার ছিল, দীঘাতে যে হাওয়াটা থাকার কথা, সেই হাওয়াটা সেই দিনের জন্য আমরা পাইনি। আচ্ছা। এবার 3টের সময় আমি যখন হুট করে ঘুম ভাঙে, ওই ইলেকট্রিসিটি চলে যায়, হুট করে একটা জিনিস লক্ষ্য করলাম যে সেই রুমটাতে কোনো মানে বাথরুমটাতে যে কোনো হাওয়া ঢোকার জায়গা নেই, জাস্ট একটা ভেন্টিলেটর আছে। ওই ভেন্টিলেটর দিয়ে কোনোভাবেই অতটা ঝোরে হাওয়া ধরতে মানে ঢুকতে পারে না। আর ওই বাথরুমের গেটের লকটা ছিল মানে খোলা। ওই গেটের লকটা মানে কি বলবো দুম দুম করে রীতিমতো, এবার মানে এটা রুমের ভেতর থেকে আমরা নোটিস করছি কি দরজাটা তুলছে রীতিমতো, মানে অনেকটা ভাবে নড়ছে।
রুমটা, মানে সরি দরজাটা। ঠিক আছে, আমি বলি এবার শুভ দেখি ঘুমাচ্ছে। এবার সেম জিনিস আগের দিন যেটা রনির সাথে হয়েছিল সেটা আজকে শুভর সাথে হচ্ছে। শুভ দেখি রীতিমতো জ্বর চলে এসছে, 100 1 2 হতে পারে জ্বর ছিল ওরকম। আর ও বলছে ভাই তুই চলে যা, আমার ঘুম পাচ্ছে, আমি শুয়ে থাকবো, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে ডাকিস না। তো সেই সময় আমার হুট করে মনে হলো কি সামনের দিকে দেখি, এবং সেই সময় আমি দেখতে পাই যে বিশ্বজিৎ আমাকে যেটা বলেছিল যে একটা ছোট বাচ্চা সামনের ওই ব্যালকনিতে, অপোজিটের হোটেলের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, এবং আমি সেই জিনিসটাই দেখতে পাই, একটা ছোট্ট বাচ্চা হাতে বল নিয়ে, ফ্রক পরে সুন্দর দেখতে একটা ছোট্ট বাচ্চা ঠিক দাঁড়িয়ে আছে। প্রায় ডিস্টেন্স হবে আমার আর মানে ওই বাচ্চাটা আমি দেখতে পাচ্ছি প্রায় 20 ফুট মতো দূর, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি যে বাচ্চাটার মুখের মধ্যে একটা হাসি আছে, কিন্তু ওই হাসিটা নয় যেটা আমরা কোনো বাচ্চা থেকে এক্সপেক্ট করে থাকি। ওই হাসিটার মধ্যে একটা ক্রূরতা ছিল, একটা ভয়ানক, একটা মানে ভয়ানক কি বলবো দৃশ্য দেখতে পাচ্ছি যেন সামনে থেকে। ওই মানে ওই বাচ্চাটাকে আমার আমার বাচ্চা খুব ভালো লাগে, কিন্তু আমি 15 দিনও ওরকম একটা কোনো বাচ্চা আমি দেখিনি। আর বাচ্চাটাকে যখন আমি একটু সামনে গেলাম, দেখি সেই বাচ্চাটার যেন হাসিটা একটু বড় হচ্ছে। ঠিক আছে, বাচ্চাটা বলটা তখন নিচে পড়ে গেছে, গড়াচ্ছে বলটা, এবং দেখে দেখে হাসছে, এবং হাত দিয়ে আমি যেটা দেখতে পেলাম স্পষ্ট যে আমাদেরকে মানে শুভ সময় যে আমাকে ডাকছে, শুধু ওটা কে, ওটা কি করে হতে পারে একটা মানে পরিত্যক্ত হোটেলে ওরকম একজন কেউ কি করে দাঁড়িয়ে থাকতে পারে। আমি বলি ভাই সবকিছু ঠিক লাগছে না, চ। এবং সঙ্গে সঙ্গে যখন আমরা আবার ওই বাচ্চাটার দিকে মানে আমি আর শুভ যখন কথা বলে তখন মুখটা ঘোরালাম, দেখি বাচ্চা নেই তখন গায়ে। আমরা তখন দেখি মানে কেউ নেই, যেখানে একটা মানে ল্যাম্প জ্বলছিল এবং বাচ্চাটা দাঁড়িয়ে ছিল সেখানে সেই বাচ্চাটা নেই, না বল আছে না কিচ্ছু নেই। এবার তখন আমি এবার মানে ভাই বেরোই রুমে, শুভরই ব্যাগ ছিল, বলছি ব্যাগ নিয়ে যাওয়ার থাকে আমরা নিচে শুয়ে পড়বো বড় রুমে গিয়ে, কিন্তু এই রুমটাতে থাকবো না। সেই সময় আমরা ব্যাগ মানে লকটা খুলছি, মানে ওই গেটের সামনে অ্যাটাচ বাথরুমের ওই দরজাটা যেটা খুব বাজেভাবে নড়ছিল ওটা থেমে গিয়েছিল। এবং আমি একটা জিনিস লক্ষ্য করি যে আমার বলতে বলতে এখনো গায়ে কাঁটা দিচ্ছে। আমার দেখা মানে সবচেয়ে ভয়ানক দৃশ্য যে আমরা তখন বড় লাইটটা জ্বালিয়েছি, রুমের একটা টিউব লাইট ছিল লাগিয়েছি, শুভ ওর ব্যাগে তো ফোন, পাওয়ার ব্যাংক এসব ঢোকাচ্ছে। আমি দেখতে পাই বাথরুমের দরজাটা প্রায় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে খোলা আছে, এবং সেখান দিয়ে আলো ঢুকেছে টিউব লাইটের, এবং কিছুটা জায়গা মানে আলো দেখাচ্ছে বাথরুমের। সেখানে দেখতে পাই, আমি মনে হয় দেখি আমার জীবন দেখা সবচেয়ে কালো মানে কোন মানে বস্তু হতে পারে, মানে ওর চেয়ে কালো বস্তু আমি কোনোদিনও দেখিনি। একটা দেখি কালো একটা অবয়ব, ঠিক আছে, দেখি দাঁড়িয়ে আছে, মানে আমার রীতিমতো এখনো গায়ে কাঁটা দিচ্ছে। আমার এখনো প্রায় 8 বছর হয়ে গেছে, কিন্তু আমার এখনো স্পষ্ট মনে আছে ওই কালো রঙের জিনিসটা, ওটার কি ছিল ওই কালো রঙের জিনিসটা। একটা মানুষের আকৃতি নিয়ে, কিন্তু কালো, না কোনো চোখ মুখ কিচ্ছু দেখতে পাইনি, জাস্ট দেখতে পাচ্ছি আলোর মধ্যে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে, এবং ওই রকম কালো জিনিস আমি আজ অব্দি দেখিনি। ঠিক আছে, আমি দেখে তো স্ট্যান্ড হয়ে গেছি। আমি মানে শুভকে তখন বলছি না ভাই ওটা কি, আমি তখন শুভকে বলতে পারিনি আমার কি মনে হলো। আমি বলি ভাই শুভ তাড়াতাড়ি চ, বলে আমি সঙ্গে সঙ্গে বেরিয়েছি, শুভ আমার পিছন পিছন আছে। সারা রাত্রি ওই রুমটা লাইট জ্বলে থাকে, এবং আমরা ওই রুমে গিয়ে শুয়ে পড়ি। এবার বলে রাখি শুভর তখন মানে 102 জ্বর। ঠিক আছে, শুভকে প্যারাসিটামল খাওয়ানো হলো। পরের দিন রাত্রে আমাদের ঘুম ধরে গেছিল। তো আমরা পরের দিন 9টা 10টার সময় উঠলাম, উঠে এবং বলে রাখি আমারও জ্বর চলে এসেছিল। সত্যি টু বি অনেস্ট আমারও অনেক জ্বর চলে এসেছিল। প্যারাসিটামল খেলাম, আমিও প্যারাসিটামল খেলাম, খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। তো এবার বেরোনোর সময় ওই রুমটা মানে ওই হোটেলটা এখন মানে করছি, তো ওদেরকে যদি বলছি, আমি জিজ্ঞাসা করলাম রিসেপশনিস্টকে কি ওই যে ছোট রুমটা আছে ওটা কাদের রুম, ওটা কিসের জন্য ইউজ হয়। বলছে স্যার ওটা তো যারা মানে ড্রাইভার নিয়ে আসে ম্যাক্সিমাম ড্রাইভারদের জন্য ইউজ করা হয়, আপনারা অনেক রিকোয়েস্ট করছিলেন কি ঘুমানোর জন্য, তো আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। বললাম আচ্ছা হয়, তখন আর পুরো মানে আর মনেও করছিল না যে ওইসব ব্যাপারে কথা বলবো। ঠিক আছে, আমরা হোটেল থেকে চেক আউট করি, এবং হোটেলের সামনে একটা চায়ের দোকান ছিল, তো আমরা চা খাচ্ছি। চা মানে হিউজ ব্রেকফাস্ট মানে এইসব ছিল, যে যার মতো ব্রেকফাস্ট করছিল, চা খাচ্ছিল। সো আমিও চা খাচ্ছিলাম, এবং মানে ওই যে
চায়ের দোকানটা ছিল আর টিফিনের দোকানটা ওর পাশেই আর একটা মানে হোটেল টাইপের ছিল। ওই হোটেলের যে কেয়ারটেকার ছিল এবং সেই হোটেলের কেয়ারটেকারটা একটা জিনিস বলে রাখি, আমরা যখন টেবিলের মধ্যে খেতে খেতে গল্প করছিলাম যে আগের দিন রাত্রে এইসব হয়েছে, কি দেখেছি বিশ্বজিৎ হুম। আগের দিন রাত্রে কি কি বলেছিলিস, যে কেউ বাচ্চা তুই আমিও দেখেছি, গল্প করছি সেই ওই মানে হোটেলের কেয়ারটেকারটাও চা খাচ্ছিল এবং পাশ দিয়ে কথাগুলো শুনছে, ঠিক আছে। তো হুম। হুট করে এসে বললো, ভাই তোমরা কোথা থেকে এসছো? তো বললাম, হ্যাঁ কাকু আমরা তো ওই ইয়ে থেকে এসেছি, আন্দুল থেকে এই সেই। বলছে তোমরা কতদিন ছিলে এই হোটেলে? বলছে আমরা তো এই 2 নাইট ছিলাম। বলছে তোমরা কি কোনো ছোট রুম নিয়েছিলে? আমাকে ওই মানে অন্য রুমের কেয়ারটেকারটা জিজ্ঞাসা করলো। আমি বললাম হ্যাঁ নিয়েছিলাম। বলছে কোনো অসুবিধা হয়েছিল কি? আমি বললাম কাকু কি বলবো, আপনি কি করে জানলেন কোনো অসুবিধা হয়েছিল কিনা? বলছে না তোমরা বলোই না কোনো কি অসুবিধা হয়েছিল? আমি বললাম বললাম হ্যাঁ অনেকই, তারপর খুলে বললাম কথাটা। এবং আমার ওই টাইমে মনে হলো হয়তো কিছু উনি জানেন যেটা বলবে, সেটিতে আমি বললাম। এবং বলছে যে ওই রুমটা হচ্ছে একজন আজ থেকে 8 বছর আগে ওই রুমটাতে একজন সুইসাইড করেছিল। এবং তুমি যে সামনে যে হোটেলের যে ইনসিডেন্টটা বললে, ওই মানে ওই হোটেলটাতেও একটা পুরো ফ্যামিলি ছিল, ঠিক আছে, যার মানে কি বলবো সমুদ্রে যাদের মানে প্যারেন্টস এর ডেথ হয়ে যায় জলে ডুবে গিয়ে, এবং বাচ্চাটাও সেদিন মানে নিখোঁজ হয়ে যায় কোনো কারণে, এরকম টাইপের কোনো ইনসিডেন্ট হয়েছিল ওই হোটেলটাতে। আমার ঠিক এখনো মনে হচ্ছে মানে পড়ছে না এক্স্যাক্টলি বাচ্চাটার ইনসিডেন্টটা কি বলছিল। বলছে আর কোনো রকম ভাবে তার ঠিক 2-3 মাস পরে হোটেলটা বন্ধ হয়ে যায় এবং পুরোপুরি মানে পরিত্যক্ত হয়ে যায় হোটেলটা। তো বলছে তো এবং ইভেন ওই রুমটাতে নাকি ড্রাইভাররাও থাকতে পারে না, ড্রাইভাররা দুপুর বেলাও থাকতে পারে না 3-4 ঘন্টার বেশি। তারা বাইরে এসে এই দোকানে বসেই চা খায় এবং আমি গল্প শুনি। এই জিনিসটা আমি প্রায় 2-3 বছর ধরে শুনছি। আর তখন মানে কি বলবো রীতিমতো আমরা টোটালি শক হয়ে গেছি। ঠিক আছে এবার দুটো বন্ধু দীপ্তনু আর বিশ্বজিৎ হোটেলে ঝামেলা করতে যায়। আমি বললাম ভাই ছেড়ে দে, আমার শরীর খারাপ, তারও দুজনের শরীর খারাপ, ছেড়ে দে, চ যাওয়া যাক, যেটা হয়েছে হয়েছে। হোটেলটার নাম দেখে রাখ, মনে করে রাখ, আর জীবনে কোনোদিন এই হোটেলে উঠবো না। সো আমরা চলে যাই, বাড়ি আসি। আর বলে রাখি আমার, শুভর আর রনি বলে এই ছেলেটার, তিনজনের প্রায় 1 সপ্তাহ জ্বর ছিল। তারপর মোটামুটি সব আমরা সুস্থ হই, ঠিকঠাক হই। তো এটা ছিল আমার প্রথম ঘটনা। আচ্ছা। ঠিক আছে, দ্বিতীয় ঘটনাটা তাহলে শুরু করা যাক আমার লাইফের। হুম, হুম, নিশ্চয়ই। বলে রাখি দ্বিতীয় ঘটনা হচ্ছে আমার নয়, আর এটা হচ্ছে আমার কানে শোনা, মানে আমার একটা খুবই ট্রাস্টেড বন্ধু সুবীর তার নাম, আমার পাশেই বাড়ি, মানে পাশের পাড়াতেই, ঠিক আছে, খুব ম্যাক্সিমাম ডিস্টেন্স হেঁটে 3-4 মিনিট, ঠিক আছে, পাশের পাড়াতেই। ওর ফ্যামিলির সাথে খুব চেনা জানা আছে, আমার অনেক ছোটবেলাকার বন্ধু, নিজের ভাইয়ের মতোই দেখি। এই ঘটনাটা হচ্ছে ওর ফ্যামিলি থেকে শোনা, ওর ফ্যামিলির মা, ওর থেকে, ওর মায়ের থেকে শোনা, ইভেন আরো অনেকের থেকে শোনা আছে। জিনিসটা হচ্ছে একদিন তখন বর্ষাকাল, ঠিক আছে, এই ঘটনাটা 4-5 বছর আগেকার, ওই লকডাউনের আগে হবে। সেই আগে যে বর্ষাটা গেছিল ওই টাইম, ওই 2019 সালের বর্ষাতে। একদিন হুট করে কি হলো কি, সুবির ফোন করলো, ভাই সারাদিন ঘরেই বসে আছি, নিম্নচাপ হয়েছে, বৃষ্টি হচ্ছে, চলে আয় ঘরে আয়। ওই যথারীতি আমিও বেরিয়ে পড়লাম, হেঁটে হেঁটে ছাতা নিয়ে গেলাম ওর বাড়িতে। দেখি কাকিমা মানে সুবীরের মা আহ চা বানাচ্ছে, পকোড়া বানাচ্ছে। তো বর্ষাকালে চা আর পকোড়া নিয়ে আড্ডা জমে গেল। আমি আর সুবীর কথা বলি। ওপরে একটাই রুম ওদের, আর সুবীরের একটা স্টাডি রুম আছে, আর আর থাকার জন্য মানে শোয়ার জন্য আর একটা রুম আছে। তো আমি আর সুবীর ওর স্টাডি রুমে গিয়ে গল্প করছি, চা পকোড়া নিয়ে এলো, নিয়ে এসে আমাদেরকে দিল। কথা বলতে বলতে হুট করে মানে কথা হচ্ছিল। এবার আমার কাকিমা জিজ্ঞেস করলো কেমন আছি কি না, এই সেই সব কথাবার্তা হচ্ছে। এবার সেই দিন কোনো নিয়ে তো একটা কোনো মানে আর্টিকেল ছিল, যেটা এ ছিল সেটা হচ্ছে মানে একটা হরর স্টোরি ছিল। এবার আমি বলি কিরে ভাই তুই ভূতের গল্প শুনতে খুব ভালোবাসিস নাকি? বলছে হ্যাঁ ভালোবাসি, মাঝে মধ্যে যখন বোরিং লাগে তখন একটু আধটু পড়ে নি। আমি বলি হ্যাঁ আমার লাইফেও 3 বছর আগে কিছু একটা ঘটেছিল, তারপরে এ করেছে। বলছে না, আমি বলি তুই বিশ্বাস করিস ভূতে? বলছে ভাই ছাড়, এই টপিকে না যাওয়াই ভালো। তো কাকিমা পাশ থেকে বলে বল না ওকে, ও তো বাড়িরই ছেলের মতো,
ও শুনুক জিনিসটা। সুবীর তখন বলে যে ভাই তাহলে বলি শোন। আহ, তো এই ঘটনাটা হচ্ছে 2006-07 করে, এক্স্যাক্টলি টাইমটা মনে নেই ও যেটা বলেছিল, তবে 6-7, 2006-07ই হবে। ওদের বাড়িতে কালী পুজো হতো, ঠিক আছে। তো আচ্ছা। ওর ওর ছোট কাকা ছিল একজন, মানে ওর নাকি উনি নাকি 3-4 বছর কালী পুজো করেছিলেন, এবং তারপরের যথারীতি তারপরে যে কালী পুজো করতে হবে, সেই কালী পুজোর জন্য ওর ছোট কাকা, সরি ছোট কাকা নয়, সানু কাকা হবে, একটু ক্ষমা করবেন, সানু কাকা ওর মানে কিনতে যায়, ঠিক আছে। হুম। পুজোর সামগ্রী কেনার জন্য যে বিনয় মশলার দোকান আছে, ওই বিনয় মশলার দোকানে পুজোর সামগ্রী কিনতে যায় এবং ফর্দটা দিয়ে আসে। দেওয়ার পথে আমাদের পাশেই একটা মার্কেট আছে, ওই মার্কেট দিয়ে আসছিল যে রোডের দিয়ে। তো কোনোভাবে মানে একটা লরি মানে চাপা দিয়ে দেয় এবং সেখানেই সুবীরের ওই সানবাবার ডেথ হয়ে যায়। খবরটা সুবীরদের বাড়িতে আসে। খুবই তখন বলছে ভাই আমাদের মানে তখন আমরা অনেক ভেঙে পড়ছিলাম, এরকম কাকা মারা গেছিল। তো আহ, খুব খারাপ লাগছিল। তো বলছিল ও যেরকম বলার, মানে আমি আর অতটা ডিপলি ঢুকিনি, ঠিক আছে। তো হুম। আমাকেও বলছে এরপর থেকে শুরু হয় আমাদের মানে বাড়িতে একটা ঘটনা, একটা না অনেকগুলি ঘটনা, যেগুলোতে পুরো আমরা মানে আমাদের লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিল, পুরো আপসাইড ডাউন হয়ে গেছিল ওদের লাইফটা। বলছে ভাই তারপরে যখন আমার কাকা মারা যায়, ওদের ছিল হচ্ছে মানে গোয়াল ঘর ছিল, মানে গরু মানে ওই দুধ ফুদের ব্যবসা ছিল। তো ওর হুম। যে বাবা ছিল, তো ওর বাবারও ওই মানে গরুর ওই দুধের ব্যবসা ছিল। বলে ওদের 10-12টা গরু ছিল, এই ছিল। তো ওই যে কাকা যখন আমার মারা গেল, তারপরে 1-2 মাস হয়ে গেছে নর্মাল শ্রাদ্ধ শান্তি যেসব থাকে, শ্রাদ্ধ, হ্যাঁ শ্রাদ্ধ শান্তি যেরকম থাকে হয়ে গেছে নাকি। তারপরে ওর বাবা বলছে যে মানে সুবীরের বাবা কি কোথাও রাত্রিবেলা মানে দুধ দিয়ে ফিরছিল। তো দুধ দিয়ে ফেরার পর বলছে যে আমার বাবাকে, মানে ওর বাবা ওকে বলেছে যে আমি যখন ফিরছি বাবু জানিস এরকম আজকে কি হয়েছে শোন। আজকে যখন আমি ফিরছি, যে আমরা এখানে একটা স্টেশন আছে, আন্দুল স্টেশন, ওর সামনে দিয়ে যে একটা লোক আসে, তখন অন্ধকার, যে দাদা একটু সামনেটায় ছেড়ে দেবেন বলে। ওই লোকটা বলে ঠিক আছে, ছেড়ে দেবো বলে। ওই লোকটাও তোমার সাইকেলের পেছনে বসে, যে যায় যেতে যেতে বলে থাকে এই তো আমার সামনেই বাড়ি, এই তো আমার সামনেই বাড়ি করতে করতে ওই এরিয়ায় আমাদের ওই এরিয়াটায় 3খানা শ্মশান আছে নাকি, ওই 3খানা শ্মশানে রাত্রি 1টা অব্দি আমার ওই বন্ধুর বাবাকে ঘুরিয়েছে। বলছে আমি তো এইখানেই থাকি, প্রত্যেকটা শ্মশানের সামনে যাচ্ছে, কি বলছে আমি তো এখানে থাকি। ওই যে কেন এইখানে কি করে থাকবে, এখানে তো একটা দুটোই এরকম বাড়ি, আর তুমি কোনটায় তোমার বাড়ি, তুমি কে বলতো সত্যিকারে, তুমি এরকম প্রত্যেক এরকম করে ঘোরাচ্ছে করছো। তো ঠিক আছে চলো না মানে সুবীরের বাবাকে ওর মধ্যে ঘুরিয়েছে, ঘুরিয়ে টুরিয়ে বলছে ঠিক আছে চলো, বলছে তুমি তো আমাকে এবার আমার বাড়ির রাস্তায় নিয়ে যাচ্ছে। বলে যে সুবীরদের বাড়ি, ওই সুবীরদের বাড়ির সামনে অবধি এসছে যখন, তো তখন পিছন থেকে সুবীরের বাবা শুনতে পায় একজন বলছে যে দাদা বাড়ি তো চলে এসছে, যা তুই চলে যা। তখন হুট করে সুবীরের বাবা রিয়েলাইজ করে যে এটা তো ওর ভাইয়ের গলা, সেই ভাইয়ের ডেথ হয়ে গেছে 1 বছর আগে, সরি 1 বছর নয়, 2-3 মাস আগে। আচ্ছা। তখন মানে সুবীরের বাবা রীতিমতো শক হয়ে যায় কে ছিল। হুট করে তখন পিছন ঘুরে দেখছে কেউ নেই। এখন সঙ্গে সঙ্গে সুবীরের বাবা বাড়িতে যায় এবং বলে সে এরকম এরকম সব ঘটনা বলে। তো সেদিনের মতো নাকি ওরা শুয়ে পড়েছিল। তো এবার সুবীরের তখন বয়স 7-8 বছর। তো সুবীর বলছে তারপর থেকে আমাদের বাড়িতে শুরু হয় উৎপাত। সুবীর বলছে আমি রাত্রিবেলা ঘুমোচ্ছি, ঘুমোতে ঘুমোতে এইটুকু মানে ওদের বাড়ির দালানে দেখছে কেউ দুম দুম করে হাঁটছে, ছুটছে, চলছে, ঠিক আছে। সুবীর সঙ্গে সঙ্গে নাকি ওর মাকে ডাকে যে মা দেখো না কেউ ছুটছে, কেউ এ করছে কে। এবার সঙ্গে সঙ্গে ওর মা ওঠে। এবার ওর মা ওর বাবাকে জাগায় যে দেখো না কেউ এরকম ছুটছে কি করছে। সঙ্গে সঙ্গে নাকি সুবীরের বাবা উঠে সুবীরের মাথাটাকে ধরে সঙ্গে সঙ্গে নামিয়ে দেয়, ঠিক আছে। আর এই ঘটনাটা বলে রেখে 2 মাস হয়ে গেছে, মানে ওই সুবীরের বাবাকে যে মানে দেখা পেয়েছিল ওর ভাইয়ের, ও ঘটনা 2 মাস পরে হয়েছে, ঠিক আছে। তো সুবীরের সঙ্গে সঙ্গে মাথা ধরে শুইয়ে দেয়।
তুই চুপচাপ হুম। ঘুমো, উঠলেই তোকে পিটাবো, ঠিক আছে? এবং হুম। সঙ্গে সঙ্গে ওর মাকে বারণ করে, যাই কিছু দেখো চুপচাপ থাকো, কিছু বলতে হবে না, যদি কোনো কিছু বলার থাকে তো কাল সকালে বলবে। সেই সবাই মিলে ঘুমিয়ে পড়ে। তো বলছে আমি তো, সুবীরের বাবা পরের দিন সকালে বলছে, আমি ডেলি দেখি, তোমরাও দেখছো, আমিও ডেলি দেখি এরকম, মানে আর কোনো ভিডিও এটা নিয়ে কমেন্ট করবে না, কিছু করবে না, আমিও ডেলি দেখি এবং অনেক কিছু হয়েছে আমিও দেখতে পাই। সুবীর বলছে আমি সেই দিন থেকে প্রচন্ড ভয় রাখতাম রীতিমতো। বলছে আমার ছোটবেলাটা আমার বাড়িতেই আতঙ্কে কেটেছে, ঠিক আছে? বলছে মানে খুব কষ্টে কেটেছে। একটা মানে 7-8 বছরের ছেলে যদি ওরকম কিছু দেখে, মানে বুঝতেই পারছো কিরকম লাগবে। হুম। তো হুম। এবার আরেকদিন বলছে রাত্রিবেলা ঘুমোচ্ছে, সুবীর নাকি সাইডে শুয়ে আছে। বলছে মানে তখন মানে যে নাইট ল্যাম্প জ্বলছে, নাইট ল্যাম্পের আলোতে দেখতে পাচ্ছে যে মশারির বাইরে থেকে একটা মানে মুখ, ঠিক আছে, পুরো বিকৃত টাইপের, মানে পোড়া মতো একটু, ঠিক আছে, কালো, এবং কেউ একটা মানে দেখছে মানে মশারির বাইরে থেকে। এবং তখন আমার বন্ধুটা 8-9 বছর বয়স, যেহেতু মানে বুঝতেই পারছো দেখে কিরকম রিয়াক্ট করবে। ও রীতিমতো চিল্লে উঠে মাকে খামচে ধরে, মা দেখো না কে কে, যে লাইট জ্বেলে দেখছে কেউ নেই। এবার রীতিমতো এবার ওদের ছিল জয়েন্ট ফ্যামিলি। আর এই সমস্যাটা মানে ওদের ফ্যামিলির আরো যে ওর কাকা আছে, জেঠু আছে, সবার মধ্যেই মানে হতে থাকে। এবার একটা জিনিস বলে রাখি, এরকম হতে হতে নাকি 1 বছর কেটে যায়, এবং 1 বছর 1.5 বছর এরকম কেটে যায়। তারপর একদিন হয় সুবীরের বাবা, যেহেতু মানে ওই দুধের ব্যবসা ছিল গরুর, তো সুবীরের বাবা সাইকেল নিয়ে তো দুধ দিতে যাচ্ছিল। আমাদের এই পাশেই একটা স্টেশন আছে, স্টেশনের ওপারে দুধ দিতে গেছিল। নাকি ফেরার পথে আসছিল, তো সেম মানে ওর মানে কাকার যেরকম ডেথ হয়েছিল লরিতে চাপা পড়ে, দুর্ভাগ্যবশত সুবীরের বাবারও মানে ডেথ হয়ে যায় ওরকম ভাবেই, লরি চাপা পড়ে, ঠিক আছে? তো সুবীররা প্রচন্ড ভেঙে পড়ে, ওর মাও ভেঙে পড়ে। ওর তখন 9 বছর বয়স এবং এই কথাটা বলতে বলতে মানে সুবীর 2-1 বার বলেছে, আমি নোটিস করেছি কি ওর চোখে জল চলে আসছে। মানে বুঝতেই হুম। পারছো একটা মানে একটা ছোট হুম। বাচ্চা বুঝতে পারছি, বুঝতে পারছি। হয়েছে। বলছে ভাই আমার বাবার তখন ডেথ হয়ে যায়, ঠিক আছে? এবং সেই সময় নাকি একটা মানে তান্ত্রিক বলতে পারো, বা সরি মানে পুরোহিত টাইপের, আমি ঠিক বলতে পারছি না, ওদেরকে যে কালী মায়ের সাধক নাকি বলেছিল যে তোমরা শিব সত্যের নামক একটা পুজো হয়, এই পুজোটা করতে না হলে নাকি প্রত্যেক বছর তোমাদের ফ্যামিলির একজন একজন করে পুরুষ মারা যাবে এবং পুরো ফ্যামিলিটা নির্বংশ হয়ে যাবে। উনি বলেছিলেন যে কালী মায়ের সাধক, মানে ওকে বলেছিল, ওদের ফ্যামিলির মানে কাউকে বলেছিল। এখানে একটা বলে রাখি এবার, সুবিধের একটা যে ছোট কাকা ছিল, ওই ছোট কাকাকে পিন্ডি দেওয়াতে পাঠানো হয় গয়াতে। ওর যে প্রথমে যেই কাকাটা মারা গেছিল ওই কাকার পিন্ডি দেওয়াতে পাঠানো হয়, ঠিক আছে? এবার আচ্ছা। এই পিন্ডি দেওয়ার সময় ওর মানে কাকার মুখ থেকে আমার শোনা যে বলছে আমি পিন্ডি দিতে যাচ্ছি, কিন্তু আমি যখন থেকে মানে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছি, মানে বাজে বাজে রকম জিনিস ঘটতে থাকে। সুবীরের কাকু বলে যে আমি বুঝতে পারছি না যে আমি এটা আসল দুনিয়ায় আছি কি অন্য দুনিয়ায় আছি। বলছে আমি ট্রেনে করে যাচ্ছি, যেন কেউ মানে পিঠ দিয়ে কেউ চাপ্পড় মারছে আমাকে, মানে জামা ধরে আছে, কি যাস না তুই, গেলে তোকে মেরে দেবো, এরকম টাইপের। ট্রেনের মধ্যে যখন ঘুমোচ্ছে বাজে রকম স্বপ্ন দেখছে, আর ফিল করছে ওর গলা কেউ চিপে ধরছে। তো ওর কাকা নাকি গয়া স্টেশন থেকে পিন্ডি নিয়ে রিটার্ন আসে। আর দেন তারপরে সুবীরের বাবার সাথে এই অ্যাক্সিডেন্টটা হয়, এরকম একটা প্রাকৃতিক ঘটনা হয়ে যায়, ঠিক আছে? হুম। এটা হতে থাকে। এবার সুবীর বলছে এই কথা অনুযায়ী যে এই যে কালী মায়ের সাধকটা বলেছিল, কথা অনুযায়ী ওই শীতসত্তন করার জন্য ফ্যামিলিকে বলে, এবং মানে রাজি হয় ফ্যামিলি, শীতসত্তন পুজো করে নাকি। ওর ফ্যামিলিতে 12খানা মানে ওর বাড়িতে 12খানা পুরোহিত এসেছিল। পুরোহিত এসে মানে কত প্রায় 3-4 কিলো ঘি নিয়ে যজ্ঞ করেছিল, এবং যজ্ঞ করে ওদের বাড়ির নাকি পিছন দিকে এক মানুষ গর্ত করে কোন ওই মানে একটা হাঁড়িতে আমি জানি না ওটাকে কি বলে, হাঁড়িতে কিছু একটা ছিল যেটা পুঁতে দেয়। এবং সুবীর বলে তারপর থেকে ঠিক আছে। কিন্তু একটা জিনিস বলে রাখি, সুবীর আমাকে, আমি বলতে ভুলে গেছি, মাফ করবেন, কি হুম। হুম।
ওই যখন পুজোটা হচ্ছিল ওই পুজোর টাইমে বলেছিল যে পুরোহিতরা ওই বাড়ির বাইরে যেন না কেউ থাকে, যদি কেউ থাকে তো তারা মারা পড়বেন। একদম মানে ডিরেক্ট বলেছিল কেউ মারা যাবে, যে যার মতো জায়গায় একটা ঠিকঠাক জায়গায় চুপচাপ বসে থাকবেন এবং কিচ্ছু অ্যাক্টিভিটি করবেন না, যেরকম আছেন চুপচাপ বসে থাকবেন। সেই সময় নাকি ওই কিছু টাইম আগে সুবীর বলছে আমি মানে সিঁড়ি দিয়ে নিচে নামছি, দেখছি গোটা সিঁড়ি জুড়ে কোন একটা লোক, ঠিক আছে, গোটা সিঁড়ি দিয়ে মানে বসে আছে আর সুবীরকে দেখে হাসছে, বলছে আজকে তো যেতে পারবি না নিচে। এবং সুবীর নাকি ওই জিনিসটা দেখে সঙ্গে সঙ্গে ওপরে উঠে আসে। ওপরে মা ছিল, বলছে মা ওকে প্রচন্ড বকে, বলছে তুই কোথাও যাবি না, চুপচাপ ওখানে বসে থাকবি। এবং তারপরে সুবীর ওখানে বসেছিল, ঠিক আছে, পুজো শুরু হয় এবং যজ্ঞ চলে, 12খানা পুরোহিত এসে ওই শিব সত্যের পরে, ঠিক আছে, ওই পূজাটা করা হয়। দেন ওদের বাড়ির পেছনে নাকি 1 হাত মানে সরি 7 হাত গর্ত করে ওই একটা কোনো পরিস্থিতি কিছু ছিল, আমি ক্ষমা করবেন যেটা আমি জানি না কি ছিল, ভুলে গেছি। মানে মাঠের পেছনে পুঁতে দেওয়া হয় এবং সুবীর বলে তারপর থেকে সব ঠিকঠাক আছে, ভালো আছে। কিন্তু আমি আর মানে ওর বাবাকে হারিয়েছে, ওর কাকাকে হারিয়েছে। এই ছিল দ্বিতীয় ঘটনা। আচ্ছা। আর একটা ইনসিডেন্ট আমি জানি, এটা অনেকটা শর্ট স্টোরি, তাও আমি বলছি। তবে এই ঘটনাটা প্রায় ওই 2-3 বছর আগেকারই, ঠিক আছে। তো আমরা আজ আন্দুলে থাকি আমি। তো আমাদের পাশেই একটা জায়গা আছে, ডোমজুর নামক একটা জায়গা আছে। এই ডোমজুরের মানে নিকটবর্তী এলাকা একটা নোনাকুণ্ডু বলে একটা জায়গা আছে, মানে অনেকটা আইসোলেটেড টাইপের জায়গা বলতে পারেন, মানে অতটা লোকজন বেশি থাকে না। জাস্ট একটা মানে রাস্তা গেছে এবং আশেপাশে জঙ্গল এবং কিছু চাষাবাদের জায়গা আছে আর শ্মশান আছে 2-একটা, আর মন্দির আছে। আর শ্মশানের সাথে লাগোয়া কালী মায়ের মন্দির আছে। তো আমরা এই জায়গাটায় বিশেষ করে শীতকালে অনেকটা মানে আকর্ষণীয় হয়ে যায়, মানে আশেপাশে অনেক খাল গেছে এবং বড় বড় মানে ঝিল টাইপের আছে। তো বাইরে থেকে কিছু মাইগ্রেটেড বার্ডস আছে যেগুলো আমরা দেখতে যেতাম, মানে এখনো মনে পড়ে শীতকালে দেখতে। তো একদিন বলে রাখি, যে বন্ধুটা বিশ্বজিৎ আমার সাথে দীঘা গেছিল প্রথম গল্পেই, ওর সাথেই আমি ওরকম যে মানে ও আমি তারপর রনি, যে বন্ধুটার কথা বলেছিলাম, 3-4 জন মিলে একদিন আমরা যেহেতু প্রায় যেতাম সপ্তাহে 2-3 দিন করে, একদিন আমরা গেছিলাম। সেদিন আমরা বিকেলে যাইনি, রাত্রি করে গেছিলাম 8:30-9টার দিক করে। এবং একটা কথা বলে রাখি, ওখানে গেলে একটা শ্মশান আছে, শ্মশানের কালীমার একটা খুব সুন্দর মন্দির আছে। আমরা সেই মন্দিরে যাই, মানে প্রণাম করে আসি, করে আসি। এবার মন্দিরটা খুবই সুন্দর জায়গা। আমরা বিশেষ করে ম্যাক্সিমাম টাইম আমি মন্দিরের ভেতরেই বসে থাকি, ঠিক আছে। তারপর আসি। এবার ওই দিনও আমরা গেছিলাম, কিন্তু ওই দিনে হয়ে গেছিল একটু লেট, প্রায় 8:30-9টার দিক করে গেছিলাম। রাত্রিবেলা অনেক ভালো লাগে জায়গাটা, অনেক মানে কি বলবো অ্যাট্রাক্টিং লাগে পুরো, মানে আমাদেরটা একটু সিটি এরিয়া তো, তো ওই লেভেলের কুয়াশা, তো ওই লেভেলের মানে একটা মানে চুপচাপ টাইপের নিশ্চুপ জায়গা আমরা এখানে পাই না, তো ওখানেই চলে যাই। তো আমরা রাত্রিবেলা সেদিনকে যাচ্ছি এবং সেদিন রাত্রিবেলা বলতে পারেন জিরো ভিজিবিলিটি টাইপের ছিল, এত প্রচন্ড কুয়াশা ছিল। আমরা আমাদের বাইকে যে যার ফগ লাইট জেলে দিই এবং ফগ লাইট জেলে যাই ওই ঠিক ওই শ্মশানটার মানে লাগোয়া মন্দিরটাতে। মানে মন্দিরটা কোনো কারণে সেদিন বন্ধ ছিল এবং মন্দিরটার পাশে যেহেতু শ্মশান ছিল, শ্মশানের ঘাট ছিল, ঘাটের পাশ দিয়ে একটা খাল মতো গেছিল। সেই খালে বসে বসে আমরা কথা বলছি, গল্প করছি। এখানে বলে রেখে আমার ওই রনি বলে বন্ধুটা স্মোক করে, ঠিক আছে। আর সেদিনকে সৈকত, রনি, বিশ্বজিৎ আর আমি গেছিলাম। আমার ওই রনি বলে বন্ধুটা স্মোক করছিল এবং বসে বসে ওই ঘাটটাতে একটু গল্প করছিলাম। এবার হুট করে মানে টয়লেট লাগে। এবার আমার আর বিশ্বজিতের আর রনি বলে ছেলেটারও টয়লেট লাগে। তো যেহেতু মানে ওই এরিয়াটা তো অনেক আইসোলেট টাইপের, মানে কোনো টয়লেট মানে ওয়াশরুম টাইপের কিছু ছিল না। তো আমরা ওই মাঠেতে টয়লেট করতে যাই এবং আমরা মানে আমি বিশেষ করে আমি বুঝতে পারিনি যে আমরা 3 জন যখন মানে টয়লেট করতে যাই, যে সামনেই একটা সেই কুড়ে ঘর টাইপের আছে, ঠিক আছে। এবার বলে রাখি আমি আজ অব্দি ওরকম টাইপের বাড়ি কোনদিনও দেখিনি যেই বাড়িটাতে একটা জানলা পর্যন্ত নেই, ঠিক আছে। হয়তো দরজা আছে, দরজাটা দেখা যাচ্ছে না, কিন্তু বাড়িটা এইটুকু মানে
একটা দরজা আছে, চারদিক দিয়ে দেখেছি জানলা নেই, ঠিক আছে। এবার জাস্ট বিশ্বজিৎ মানে আমরা টয়লেট মানে করতে গেছি, তখন একটা আওয়াজ শুনতে পাই যে একটা ছোট বাচ্চার কান্নার গলা, ঠিক আছে। করে একটা ছোট বাচ্চার কান্নার গলা। আমার না সঙ্গে সঙ্গে তখন ওই বলেছিলাম দীঘার ইনসিডেন্টটা হয়ে গেছিল, তো তখন আমি ভূত প্রেত এইসব জিনিসে বিশ্বাস করতে হবে। আমি বলি ভাই দাঁড়া, কিছু একটা দাঁড়া, কিছু কিছু শুনতে পাচ্ছিস তোরা? যে ওরাও তখন চুপচাপ হয়েছে, তখন শুনে বলছি ভাই এটা তো কোনো বাচ্চার কান্নার গলা, কিন্তু এখানে একটা বাচ্চা কাঁদবে কি করে? আমরা ওই মানে ঘরটার আশেপাশে দেখে বাড়িটায় খালি একটা দরজা অব্দি আছে, ঠিক আছে, এবং দরজাটা ভাঙা মতো, ঠিক আছে। মানে আমরা ওই ঘরটার ভেতরে ফ্ল্যাশ লাইট দিয়ে দেখি কিছুই তো নেই, কিন্তু কন্টিনিউয়াসলি একটা বাচ্চার কান্না আওয়াজ হচ্ছে। তো সঙ্গে সঙ্গে আমি বলি ভাই আমার ঠিক লাগছে না, চোখ বেরিয়ে যায় এখান থেকে। তো আমার কথা মতো আমার ওই মানে দুই বন্ধু বেরিয়ে গেল জায়গাটা থেকে। তো রনিকে এই ইনসিডেন্টটা, সরি রনি তো ছিল, সৈকতকে বলা হয়নি, ঠিক আছে। তো সৈকতকে বলিনি, আমরা ওই ঘাটে গিয়ে আড্ডা মারছি, ঠিক আছে। আমরা অতটা ব্যাপারটা সিরিয়াসলি নিই। এবার একটা জিনিস তখন নোটিস করছি, আমরা যখন কথা বলছি একটা মানে পায়ের শব্দ, মানে কেউ যদি আমাদের দিকে আসে, মানে বুঝতেই পারছো শীতকালে যেহেতু রাত একদম নিশ্চুপ, ঠিক আছে, মানে সাউন্ড অনেকটা ভালোভাবেই শোনা যায়। তো এটা কি হয়েছে মানে আসছে এরম, মানে আসছে অনেকক্ষণ ধরে বলছে। তো তখন আমার সৈকত বলে ভাই অনেকক্ষণ ধরে তো কেউ হেঁটে হেঁটে আসছে, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না, এরকম টাইপের, ঠিক আছে। বলে হ্যাঁ, আমি বললাম হ্যাঁ ভাই ঠিক তো, কাউকে তো দেখতে পাচ্ছি না। তখন মানে সেই টাইমটার জন্য আওয়াজটা চুপ হয়ে যায়, তারপর আমরা আবার কথাবার্তা আড্ডা মারতে শুরু করি। আবার ওরকম ঠিক মানে কারোর চলার শব্দ পাচ্ছি, কিন্তু আসছে আমাদের থেকে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এবার জিনিসটা হয়, কথা বলছি, এবার বুঝতে পারি আমাদের পাশ দিয়ে মানে স্পষ্ট ভাবে কেউ যাচ্ছে, কেউ দাঁড়িয়ে, মানে মানে জুতোর একটা আওয়াজ হয় না, স্লিপার পরে কেউ যদি হাঁটে একটা আওয়াজ হয় না, ওই স্পষ্ট আওয়াজটা শুনতে পাচ্ছি, দেখছি আমাদের পাশ দিয়ে এরকম বুঝতে পারছি কেউ যাচ্ছে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। মানে বুঝতে পারলাম আমাদের ক্রস করলো, ঠিক আছে। আমরা সঙ্গে সঙ্গে বললাম ভাই চপ বেরো পাইনি, সঙ্গে সঙ্গে আমরা ওই জায়গা থেকে মানে বেরিয়ে যাই। বেরিয়ে মানে মানে অনেকটা কুয়াশা টাইপের ছিল, বাইক চালাতেও অসুবিধা হচ্ছিল, জোরে বাইক চালাতে পারছিলাম না। যা হোক করে আমরা ওই এরিয়া থেকে বেরিয়ে গেলাম, ওই দিন রাত্রে নিজের ঘরে চলে গেলাম। পরদিন আমরা আবার ওই জায়গায় গেছি, ওই 4 বন্ধু, কিন্তু সেটা ছিল বিকেল বেলার টাইমে, মানে একটু তাড়াতাড়ি গেছি সেদিন, ওই 3:30 থেকে 4টার দিক করে, শীতকালে বিকেল বেলার দিক করে। এবং যাই এবং দেখি, এবং সেই দিনের কথাটা বলছি। এবার ওই এরিয়াতে একটা মানে পাশে ক্লাব ছিল, কিছু ক্লাবের ছেলেরা মানে ওইখানে মানে ফিশিং করছিল একটা এতে। তো আমরা গিয়ে কথাবার্তা বলি, তো আমি বললাম দাদা আচ্ছা এই রকম জায়গায় আগের দিন ইনসিডেন্টটা বললাম, বললো ভাই একটা কথা বলো, তোমরা তো অনেক দূর থেকে আসো, তোমরা আসছো ঠিক আছে, তোমরা পারলে রাত্রিবেলা এসো না, তোমরা যদি মন্দিরে আছো তো ভালো আছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মন্দিরে যেরকম যাচ্ছ হচ্ছে যাও, কিন্তু রাত্রিবেলা ওরকম ওই জায়গাটা বসে তোমরা আড্ডা দিতে মানে দিও না, ঠিক আছে। কথাবার্তা বললাম, আমি বললাম কেন? বলছে দেখো আমরা তো এখানে ছোটবেলা থেকে আছি, আমরা আমাদের বাপ দাদাদের থেকে অনেক রকম জায়গাটা সম্বন্ধে শুনেছি। সেই সময় একটা মানে জেঠু বলবো, অনেকটা বয়স্ক একজন এলেন, বললেন বাবা ওখানে কি হয় তুমি জানো? বলছে কি হয় জেঠু? বলছে ঠিক আছে আমার কথা তোমাদের বিশ্বাস হবে না, বলছে কোনোদিনও রাত্রিবেলা, ঠিক আছে, কোনো মাংসের টুকরো নিয়ে বলছে ওই আশেপাশের ওই জায়গায় ফেলে দেখো, মানে ওই মানে শ্মশানটার একটু দূরে বা এদিক করে গিয়ে দেখো। আমি কেন জেঠু কি হবে? বলছে শোনো তাহলে, আমি একদিন এখান থেকে মাছ ধরে নিয়ে না যাচ্ছি, ঠিক আছে, বলছে একটা বড় সড়ো কাতলা মাছ পেয়েছি মানে ওই ঝিল থেকে, ঠিক আছে, কাতলা মাছ নিয়ে যাচ্ছি। বলছে আমি যখন মানে বুঝতে পারছি কোনোভাবে মাছটা আমার ব্যাগ থেকে মানে পড়ে যায়, হয়তো কেউ মানে কোনোভাবে মানে ফুটো হয়ে যায় ব্যাগটা, মানে পড়ে যায়, ওই যেটা বলছে যে, এবং পিছনে ঘুরে দেখি ওই মাছটার মানে ওইটুকু কম টাইমের মধ্যে আঁশ নিয়ে কেউ ছেঁড়াছিড়ি করে মাছটাকে দুয়ার জানা করে ফেলেছে। এটা কি করে হতে পারে? তুমি এবার বলো আমাদেরকে, আমাকে বলো। আর হতে পারে তোমরা আমার কথা বিশ্বাস করছো না, কিন্তু জেঠু আমাকে বলেছিল, বলছে আর একটা কথা, ঠিক আছে, তখন জেঠু আমাদের পুরো কথা শোনেনি, ঠিক আছে, বলছে এবার আমি তো দেখি আমার দুখানা মাছ এরকম আধখানা হয়ে মানে কেউ মানে মনে হলো চিড়ে কুড়ে মানে মানে ফালা ফালা করে দিয়েছে মাছটাকে। তো ভয় পেয়ে জেঠু নাকি ওখান থেকে বেরিয়ে যায়।
বেরিয়ে গিয়ে কিছুটা মানে ওই আমরা যেখানে ওই বলেছিলাম আগের দিন রাত্রিবেলা গিয়ে আড্ডা মারছিলাম, ওই ঘাটের সামনে দিয়ে যখন পাস করি তখন আমি বুঝতে পারছি আমার পাশ দিয়ে মানে কেউ হাঁটছে, চটি পড়ার শব্দ, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, সেই একই রকম যে জিনিসটা আমরা ফিল করেছিলাম আগের দিন, আমরা মানে বুঝতে পারছিলাম ওই জিনিসটাই ওই জেঠুটাও সেম দেখেছে, দেখেনি মানে ফিল করতে পেরেছে, বুঝতে পেরেছে, কিছু তো দেখতে পাওয়া যাচ্ছে না, তো যেহেতু জিনিসটা অবয়ব টাইপের, কিন্তু কারোর প্রেজেন্স, কারোর শব্দ ওই জেঠুটাও শুনেছে। এবং বলে রাখি ওই কথাটা আমি একটা ওখানকার দাদার সাথে বলছিলাম, ওই জেঠুটা তখনও আমাদের কথা শোনেনি, এবং এর থেকেই বোঝা যায় জেঠুটার ইনসিডেন্টটা শুনে আর আমাদের ইনসিডেন্টটা কি দুটোই সেম ছিল। আর হ্যাঁ, ওই জায়গাটা অ্যাভয়েড করা উচিত। আর তারপর থেকে আমরা ওই জায়গাটাও যেতাম না, আমরা মন্দিরে যেতাম, মায়ের কাছে, কালী মায়ের কাছে প্রণাম করতাম, করে টরে চলে আসতাম। জায়গাটা এখনো যাই, আড্ডা মারি, কিন্তু ওই জায়গাটা এই দিনের পর থেকে আমরা পুরোপুরি ভাবে অ্যাভয়েড করি। আচ্ছা এতটাই। আচ্ছা, এরপরে আর কোনো আপনার সাথে কোনো ইনসিডেন্ট হয়নি? না, এরপরে তো হয়নি আপাতত। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আপনার থেকে তো এতগুলো ঘটনা শুনলাম, তো আজকের মতো রেকর্ডিংটা এখানেই শেষ করছি। একদম একদম ঠিক আছে। শুভরাত্রি দাদা, ভালো থাকবেন। তো আপনিও ভালো থাকবেন, সুখী থাকবেন, সুস্থ থাকবেন। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Tune in, and turn up the fear. This is Terror FM.